সেনসেশনাল অডিও স্টোরি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অভিজিৎ মাঝির লেখা অপবর্তনের দ্বিতীয় ভাগ। আগের সপ্তাহে আপনারা শুনেছিলেন অপবর্তনের প্রথম পর্ব। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অপবর্তনের দ্বিতীয় ভাগ। আশা করি আপনাদের বইটি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। থানায় পৌঁছে দেখলাম ইন্সপেক্টর দেব বর্মন তার টিম নিয়ে তৈরি। আমি, সীতেশ, ইন্সপেক্টর, একজন গ্রামবাসী আর দুজন কনস্টেবল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়িটা জঙ্গলের সামনে এসে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নামলাম। ইন্সপেক্টর দেববর্মন আমাদের কিছু বিষয় সাবধান করে দিলেন আর কিছু পরামর্শ দিলেন। তারপর জঙ্গলে প্রবেশ করলাম। এমনিতে আমি সাহসী, কিন্তু এই রহস্যময় জঙ্গলে প্রবেশ করার সময় বুকটা দুরু দুরু করে উঠল। গাছপালা ভেদ করে সূর্যের অল্প আলো এসে পড়ছে। শাল, পলাশ, মহুয়া গাছের জঙ্গল, তার মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে আরো গভীরে। আমরা 6 জন চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চলেছি। সামনে সেই গ্রামবাসী এবং ইন্সপেক্টর, তারপর আমি, এবার সীতেশ, আর পিছনে দুজন কনস্টেবল। এত সুন্দর নিরিবিলি জঙ্গলে বিপদের গন্ধ লেগে আছে, ভাবলেই অবাক লাগে। সীতেশের কথায় সায় দিয়ে আমরা এই হাঁটা পথে মাটির দাগ, গাছের গায়ের দাগ সব খতিয়ে দেখলাম, কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়ল না। আমাদের অস্তিত্ব টের পেয়ে কয়েকটা নেউল আর গিরগিটি ছুটে চলে যাচ্ছে এদিকে ওদিকে। হাঁটতে হাঁটতে আমরা স্পটে এসে দাঁড়ালাম। এখানে এসে গাছের গায়ে আঁচড়ের দাগ দেখা গেল, আর জানতে পারলাম প্রতিবার ঘটনাগুলো এই জায়গার কাছাকাছি হয়। আমি মোবাইলে জায়গাটার বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, এই জায়গাটা অদ্ভুতভাবে বেশি নিস্তব্ধ। একটা পাখি পর্যন্ত চোখে পড়ছে না। ইন্সপেক্টর বললেন, আগেও আমরা এখানে 2-3 বার এসেছি, কিন্তু বিশেষ কিছু দেখিনি। জঙ্গলে ভয়ানক কোনো জন্তু থাকলে তার কিছু সংকেত তো পাওয়া যাবে। পশুটা হয়তো আরো গভীরে লুকিয়ে থাকে দিনের বেলায়, রাতে শিকারের খোঁজে এদিকে চলে আসে। ইন্সপেক্টর নাম সূচক মাথা নাড়লেন। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম, কিন্তু হঠাৎ গাছের আড়ালে আমার চোখ পড়ল একটা কুকুর। সাধারণ নেড়ি কুকুর, তবে প্রথমটায় আমি চমকে উঠেছিলাম, কারণ কুকুরটা আর অন্য কুকুরের মতো নয়। সেটা যেন কোনো কঠিন রোগে জর্জরিত। মাথা নিচু করে এক মনে হেঁটে চলেছে। গায়ের রং উঠে গেছে বুবুকা লাগে। মুখের কাছ থেকে পিঠ অব্দি একটা ঘায়ের মতো হয়ে রয়েছে। পিছনের দিকে বোধ হয় আঘাত পেয়েছে কখনো, তাই পেছনের পা দুটো সামান্য টেনে টেনে হাঁটছে। কান থেকে শিরদাঁড়া বরাবর একটা কাল শীতে দাগ। আমি সীতেশকে বললাম, কুকুরটা দেখতে অদ্ভুত না? চল দেখি এই কুকুরটা কোথায় যাচ্ছে। ইন্সপেক্টর অনিচ্ছা সত্ত্বেও আমার কথায় রাজি হলেন। আমরা একটু দূর থেকে কুকুরটাকে অনুসরণ করলাম। কুকুরটা যেখানে গিয়ে থামলো সেখানে জঙ্গলের ঘনত্ব কিছুটা কম। কুকুরটা একটা বড় গাছের তলায় এসে দাঁড়ালো। তারপর একটা উঁচু টিলার পিছনে গাছের আড়ালে চলে গেল। আমি ভাবলাম পিছু নেই, কিন্তু
দেখলাম সন্ধ্যা নেমে এসেছে, তাই বাড়ির দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে ইন্সপেক্টর দেববর্মন বললেন, স্ট্রেঞ্জ, এইরকম কুকুর তো আগে দেখিনি। এদের উপর একটু খেয়াল রাখতে হবে। সাহেব, কুকুরটাকে কুকুরটাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মানে মনে হয়েছিল বুঝি বুঝি সেই জন্তুটা। ওর কথা শুনে ইন্সপেক্টর এবং কনস্টেবল দুজন সজোরে হেসে উঠল। একজন কনস্টেবল বলল, ওই রুগ্ন চেহারা দেখে তোমার মনে হয় কুকুরটা ওইভাবে মানুষ মারতে পারে? ইন্সপেক্টর তার কথা সম্মতি দিয়ে জানালেন, আমার তো রুদ্রের ভয়ালেও সন্দেহ আছে। কি দেখতে কি দেখেছে, তারপর কিছু একটা কল্পনা করে নিয়েছে। শুধু পোস্টমর্টম রিপোর্টে জন্তুর অস্তিত্বটাই যা খটকা। গ্রামবাসীর কথায় পুলিশ হেসে উঠলেও আমার মুখে হাসি নেই। অনেকগুলো কথায় মনের ভিতর ঘুরপাক খাচ্ছে, ঠিকঠাক হিসেব করতে পারছি না। জঙ্গলে সত্যি যদি কোনো হিংস্র জন্তু থাকে, তাহলে এখানে বেঁচে আছে কিভাবে? আর তারপর কুকুরের চেহারা কি অদ্ভুত। ঘরে ফিরে আমি সমস্ত কিছু রিপোর্ট করে রাখলাম। তারপর সীতেশকে বললাম, কুকুরটা যেখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল, সেই টিলাটার পিছনে আমাদের একা গিয়ে ব্যাপারটা একবার দেখে আসা উচিত। সীতেশও আমার কথায় সায় দিল। ঠিকই বলেছিস। তবে আমি অনেকবার জঙ্গলে গেছি, কিন্তু এরকম কুকুর আগে দেখিনি। এমনকি এই গ্রামে আসার পর তেমন একটাও কুকুর দেখতে পাইনি। তাজ্জব ব্যাপার। কথাটা শুনে মনে একটা অশান্তি থেকে গেল। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। মাঝরাতে বোধ হয় চোখটা একটু লেগেছিল। একটা অদ্ভুত স্বপ্ন দেখে চমকে উঠলাম। দেখলাম আমি একা ওই জঙ্গলে হেঁটে চলেছি। তারপর হঠাৎই দেখলাম ওই কুকুরটা সামনে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে সেই নিরীহ কুকুরটা একটা বৃহৎ আকার ধারণ করলো। একটা ভয়াবহ পরিবর্তন হলো। তারপর এক মুহূর্ত দেরি না করে সেটা লাফিয়ে পড়লো আমার দিকে। স্বপ্নের ভয়াবহতায় এবং এক অসহ্য অস্থিরতায় ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা, একটু পরেই ভোর হবে। সীতেশ ঘুম থেকে উঠতেই আমি ওকে তৈরি হতে বললাম। যেতে যখন হবে সকালেই বেরিয়ে পড়া ভালো। জলখাবার খেয়ে আমরা যখন প্রায় প্রস্তুত, ঠিক সেই সময় ইন্সপেক্টরকে আমাদের বাড়ির দিকে আসতে দেখলাম। উনি এসে বললেন, ওই জন্তুটা গতকাল গ্রামে হানা দিয়েছিল। গ্রামের শেষ প্রান্তে একটা চায়ের দোকান আছে। কালকে রাতে হয়তো লোকটা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। আজ সকালে তার ক্ষতবিক্ষত রক্তশূন্য নিষ্প্রাণ দেহ দোকানের পিছনে পড়ে রয়েছে। খবরটা শুনে আমি রীতিমতো তাজ্জব হয়ে গেলাম। ঘর থেকে বাইরে এসে দেখলাম ইতিমধ্যে খবরটা গ্রামেও ছড়িয়ে পড়েছে এবং একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। ইন্সপেক্টরের সঙ্গে সীতেশ গেল ঘটনাস্থলে। আমি তাই ভাবলাম একটু গ্রামে ঘুরে দেখি, যদি কিছু আরো নতুন তথ্য পাওয়া যায়। এই দুদিনে অনেকের সাথে আমার চেনাজানা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে আশ্চর্য একটা ঘটনার কথা জানতে পারলাম। এই গ্রামে নাকি কয়েক বছর আগে একটা পাগলাটে ছেলে থাকতো, শিবু। শিবুর পড়াশোনায় বিশাল মাথা, নিত্য নতুন কিসব বানাতো, লোকেদের দেখাতো। সবকিছুই ঠিক ছিল, কিন্তু কিছুদিন ধরে সে গ্রামের কুকুরগুলোকে একটা একটা করে জঙ্গলে নিয়ে যেত, কিন্তু ফিরে আসতো না। তাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিত না, চুপচাপ
নিজের বাড়ি ফিরে যেত। তারপর হঠাৎই একদিন শিবুই নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর দেখে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ওই জঙ্গলে কোনোদিন কোনো হিংস্র জন্তু দেখেছে বা সেই সম্বন্ধে কিছু শুনেছে? কয়েকজন বয়স্ক লোক সেখানে ছিলেন। তাদের মধ্যে একজন বললেন, অনেক আগে এই জঙ্গল এলাকায় ছোট প্রজাতির ভাল্লুক আর চিতাবাঘ ছিল বাবু, কিন্তু এখন আর নেই। বড় জোর গুটি কয়েক শিয়াল থাকতে পারে। কথা বলে কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এলাম। ঠিক করলাম দুপুরে খাওয়ার পর জঙ্গলে যাব আর সন্ধ্যের আগে ফিরে আসব। সমস্ত ঘটনার জট ওই জঙ্গলে, আর তার মধ্যে যদি শীতে শেষে পড়ে তাহলে তাকেও সঙ্গে নিয়ে যাব। পরিকল্পনা মতো তাড়াতাড়ি দুপুরের খাওয়া শেষ করলাম। বেশি দেরি হলে মুশকিল। কিছুক্ষণের মধ্যে শীতে শেষে পড়ল। ইন্সপেক্টরেরও আসার কথা, তবে তিনি এখনো আসেননি। তাই তার উদ্দেশ্যে একটা চিঠি লিখে আমরা জঙ্গলের পথে রওনা হলাম। দুপুরের রোদ জঙ্গলে যেন হলুদ রং লেপে দিয়েছে। সেই মিঠে রোদে একের পর এক সবুজ পাতা শুকিয়ে যাচ্ছে। উঁচু গাছের ডাল থেকে সেগুলো ভাসতে ভাসতে লুটিয়ে পড়ছে লাল মাটির রাস্তায়। রাস্তার পাশে পাশে রয়েছে কিছু উইয়ের ঢিবি। জঙ্গলের মধ্যে কয়েকটা ছোট বড় কালচে পাথরের টিলা রয়েছে। আমরা কিছুটা হাঁটছি আর মাঝে মধ্যে সেই পাথরগুলির উপরে বসে চারদিকে নজর রাখছি। ফোনটা বের করে দেখলাম টাওয়ার নেই। বেশ কিছুটা এগিয়ে ওই কুকুরটাকে দেখতে পেলাম না। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। হঠাৎ দুটো গাছের আড়ালে কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। আমাকে দেখতে পেয়ে সেটা ছুটে পালাতে চাই। আমিও ছুটে গিয়ে দেখলাম গতকালের সেই কুকুরটা। আর দেরি না করে ওর পিছু নিলাম। কুকুরটা গাছের আড়ালে এগোচ্ছে। মাঝে মাঝে ওর পিছন দিকটা দেখা যাচ্ছে, আবার কখনো দৃষ্টিরেখার বাইরে হারিয়ে যাচ্ছে। আমার তখন রোগ চেপে গেছে। যেমন করেই হোক কুকুরটাকে ধরতে হবে, কোথায় আর পালাবে। কিন্তু একটা সময় সত্যি কুকুরটাকে আর দেখতে পেলাম না। বনের মধ্যে কোন দিকে চলে গেছে বুঝে উঠতে পারলাম না। এদিকে কুকুরটাকে খুঁজতে খুঁজতে অনেকটা গভীরে ঢুকে পড়েছি। তার উপর অগোচরে কখন যেন বিকেল শেষে সন্ধে নেমেছে, এতক্ষণ খেয়ালই করিনি। এখন কথাটা মাথায় আসতেই অনেকগুলো দুশ্চিন্তা মাথায় পাক খেতে শুরু করলো। প্রথমত, এই আধারে কুকুরটাকে আর খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, কোন পথে যে এতটা এসেছি ঠিকঠাক খেয়াল নেই। পথ হারানোর সম্ভাবনা প্রবল। তাছাড়া জঙ্গলে সন্ধ্যার সময় ঝুঁক করে অন্ধকার নেমে যায়। তখন হিংস্র জন্তু না হোক সাপের ভয় প্রবল। এদিকে ফোনেরও টাওয়ার নেই। আর এক মুহূর্ত বিলম্ব না করে জঙ্গল থেকে বেরোবার অভিপ্রায় দ্রুত পা চালালাম। কিন্তু না, বেশ কিছুক্ষণ ছোটাছুটির পরেও জঙ্গল থেকে বাইরে বেরোনোর পথ খুঁজে পেলাম না। বড্ড ভুল হয়ে গেছে। অনেক আগেই আলো থাকতে গ্রামে ফেরা উচিত ছিল। আজ বোধহয় পূর্ণিমা। গোল চাঁদ ভেসে উঠছে আকাশের বুকে। সীতেশ মনে জোর এনে বলল, যাই হোক, থেমে থাকলে চলবে না, চেষ্টা চালিয়ে যেতেই হবে। যে করে হোক আমাদের গ্রামে ফিরতেই হবে। এই জঙ্গলে সারা রাত থাকলে মৃত্যু নিশ্চিত। মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। সন্ধ্যের সময়সীমা একসময় অতিক্রম হয়ে রাত নামল। একটা সময় মনে হলো আমরা একই জায়গায় ঘোরাফেরা করছি। এতক্ষণ হেঁটে প্রচন্ড হাঁপিয়ে গেছি।
আজ রাতে হয়তো আর বেরোতে পারবো না এখান থেকে। কথাটা ভাবতেই একটা অজানা ভয় আমাদের গ্রাস করলো। একটা ছোট টিলার নিচে বসে পড়লাম। মোবাইলে দেখলাম রাত 9টা। ঠিক তখনই কিসের একটা শব্দ আমার কানে ভেসে এলো। ভর করে একটা চাপা গর্জন। ফিস করে শীতেশ বলল, সামনে ওটা কি? শীতেশের কথায় সামনে তাকিয়ে যা দেখলাম, এক নিমেষে শরীরের রক্ত হিম হয়ে গেল। হাত 15 দূরে দুটো চোখ জল করছে। চাঁদের আলোয় জানোয়ারটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্রের বর্ণনার সাথে কোনো অমিল নেই। জন্তুটা কিছু একটা করছে, কি যেন খাচ্ছে। একটু ভালো করে দেখতেই রক্ত জল হয়ে গেল। একটা আমাদের বয়সী ছেলে জন্তুটার সামনে শোয়ানো, শুধু মাথা আর পা দুটো দেখা যাচ্ছে। জামা কাপড় ছেঁড়া, রক্তে মাখামাখি ওর মুখ, চোখ, হাত পা। ছেলেটা শূন্য চোখে ওর দিকে তাকিয়ে অল্প ঘুমাচ্ছে। ছেলেটার মুখ দিয়ে রক্ত, কোষ, লালা বয়ে যাচ্ছে। শরীরটা তীর করে কাঁপছে, যেন একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ঠিক তখনই চকিতে জন্তুটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই দৃশ্য দেখা যায় না। জন্তুটা ওই ছেলেটার মাংস খাচ্ছে, হাতে নিয়ে রেখেছে কিছুটা মাংস। খাওয়া থামিয়ে আমাদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। ওর চোখের মণিটা অসম্ভব বড়, তাতে পুরো চোখটা যেন লাল হয়ে গেছে। সাদা ভাগ নেই, সারা মুখ দাঁত লাল। রক্তের ধারা বেয়ে নামছে ওর মুখ থেকে। দাঁতের পাটিতে বজিয়েছে 4টে ছোচলো ক্যানাইন দাঁত। আমি রীতিমতো কাঁপছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। শীতেশ এরই মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। জন্তুটা কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো, আমার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত দিয়ে মুখের রক্তটা মুছল। পিছনে নিচে ওই ছেলেটার লাশ পড়ে আছে, পেটের নাড়ে মুড়ি খাওয়া। চোখে পড়ল নখগুলো বেশ তীক্ষ্ণ আর বড়। জন্তুটা আমার দিকে এক পা এগিয়ে এলো, কিন্তু আশ্চর্য, ওই চোখে মুখে হিংস্র ভাব নেই। হাত নেড়ে কিছু যেন বোঝাতে চাইল, যেন ওইটা করতে চায়নি, ওর কোনো দোষ নেই। জন্তুটা বারবার একটা ছোট টিলার দিকে ইশারা করে কিছু বোঝাতে চাইল, আর মুখ থেকে এমন একটা শব্দ বের করলো। হঠাৎ জন্তুটার চেহারার পরিবর্তন শুরু হলো, যেন কোনো কিছুতেও ভীষণ কেঁপে গেছে। চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছে। চাঁদের আলোয় ওর মুখগুলো যেন জল করে উঠল। চোখটা পুরোপুরিভাবে লাল হয়ে গেল। তার ভোরটা যেন অন্য কিছুর উপর। সূচলো দাঁত দুটো বার করে নিচু হয়ে 4 পায়ে ভর দিয়ে তীর বেগে দিয়ে গেল জঙ্গলের দিকে। তার সাথে পাশবিকে একটা শব্দ। আমি আতঙ্কে অজ্ঞান হয়ে গেলাম। তবে অজ্ঞান হওয়ার আগে শুধু শুনতে পেলাম কান ফাটানো সেই একটা আওয়াজ। তারপর আমার চোখে অন্ধকার নেমে এলো। আমি বাড়ি ফিরে এসেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। এখনো কুকুর দেখলে আমি আতঙ্কিত হয়ে উঠি। সেদিন আমার ঘরে রাখা চিঠি রেখে ইন্সপেক্টর দেব বর্মন ছুটে যায় জঙ্গলে। ভাগ্যিস তাড়াতাড়ি চলে আসে, তা না হলে আমাদের কি হতো জানি না। ইন্সপেক্টর আর ওনার টিম এসে জন্তুটা লক্ষ্য করে গুলি চালায়, আর গুলিবিদ্ধ হয়ে জন্তুটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেটাকে পাঠানো হয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। রীতিমতো পরীক্ষা নিরীক্ষা চলেছে তাকে নিয়ে, কিন্তু তথ্য গোপন রেখে
কাজকর্ম চলতে থাকে। এলাকার মানুষজন এখন শান্তিতে আমার নির্ভয়ে জীবন কাটাচ্ছে। যাই হোক, সেদিনের সেই ঘটনার পরদিন আমরা সবাই জঙ্গলে যাই। খানা তল্লাশি করে একটা ছোট্ট টিলার পেছনে একটা গুহার সন্ধান পাওয়া যায়, যার মধ্যে পাওয়া যায় কয়েকশো কুকুরের হাড়, অনেক ডায়েরি, বইপত্র, ফোন আর ল্যাপটপ। সমস্ত জিনিস থেকে একটা কথা উঠে এসেছে, মেডিকেল জেনেটিক। জিনিসপত্র ঘেঁটে আরো জানতে পারি কেউ একজন এমন কিছু আবিষ্কার করার পেছনে ছিল, যেটা হলো মানুষের আর অন্য প্রাণীর ডিএনএ কম্বিনেশনে তৈরি করা একটা নতুন জীব, যেটা হবে জেনেটিক্যালি স্ট্রং আর পাওয়ারফুল, যার মধ্যে থাকবে খুবই শক্তিশালী অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, আর এমন কিছু প্রোটিন যা থেকে বিভিন্ন অ্যান্টিভাইরাস তৈরি করা যাবে, এমনকি ক্যান্সারের মতো অসুখও নির্মূল করে ফেলা যাবে। কিন্তু মানুষের ডিএনএ বদলে যেতে পারে আর মানুষের শরীরে ঘটতে পারে কিছু পরিবর্তন, সহজ কথায় যাকে বলে মিউটেশন। ভাগ্যবশত একটা ডায়েরি পেয়েছিলাম সেই গুহায়, কিন্তু ডায়েরির কথাটা সতীশ বা পুলিশ কাউকেই জানায়নি, কারণ ডায়েরিটা শুধু আমার উদ্দেশ্যেই লেখা। হয়তো সেই দিনই জন্তুটা সেটাই দেখানো বা বোঝানোর চেষ্টা করছিল। প্রথমে আমি চমকে উঠি, হঠাৎ আমাকে কেন ডায়েরি লিখতে যাবে? কিন্তু যখন ডায়েরির শেষে সইটা দেখলাম, তখন সমস্ত ব্যাপার বুঝতে আমার বাকি রইল না। যাই হোক, এইবার ডায়েরিতে আসি। সেটা পড়তে পড়তে আপনারাও বুঝে যাবেন যে কে এবং কেন আমাকে ডায়েরিটা লিখেছে। 28শে ফেব্রুয়ারি সাল 2006। প্রিয় সাত্তকী, ভাবছো এই স্মার্টফোনের যুগে কেন আমি এই ডায়েরি লিখছি? কারণ আমার হাতে বেশি সময় নেই। আমি হয়তো বেশি দিন বাঁচব না, বা হয়তো অন্য কোথাও চলে যেতে বাধ্য হতে পারি। তুমি তো জানোই আমার জেনেটিক্স নিয়ে কতটা আগ্রহ। বায়োজেনেটিক্স নিয়ে পড়াশোনা আর রিসার্চ করার স্বপ্ন বহুদিন। তার জন্য আমি প্রচুর চেষ্টা আর আবেদন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু কতদিনে কি হবে তার জন্য আমি আর বসে থাকতে পারিনি। শুরুর দিকে আমার এইটা নিয়ে ভীষণ আগ্রহ ছিল। সারা জীবনে কত বই আর ইন্টারনেট ঘেটেছে তা তুমি জানো। বহু যুগ ধরে এই চেষ্টা চলছে যে এক এমন হাইব্রিড তৈরি হোক যা হবে মানুষের যে শক্তিশালী আর মানুষেরই উপকারী। দীর্ঘকাল ধরে চলে আসছে এই পদ্ধতি আমাদের শরীরে। আমরাও ইভলভ হয়েছি, বানর থেকে মানুষে পরিণত হয়েছে। ডিএনএ গত পরিবর্তন এসেছে আমাদের শরীরে, হয়তো আদিম যুগে এই পরিবর্তন আরো সহজ আর তাড়াতাড়ি ছিল। গল্পে মিথোলজিতে হাজারবার শুনেছি আর পড়েছি, মানুষ থেকে বাঘ ভাল্লুক হয়ে যাওয়ার গল্প। তাই আমিও চেষ্টা করতে গিয়েছিলাম। এই কাজের জন্য আমার প্রয়োজন ছিল একটা প্রাণী যার ইমিউনিটি শক্তি অনেক বেশি হবে। ক্যানাইন প্রজাতির ঢোল নামক কুকুর, যা ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ নামে পরিচিত। এই কুকুর ছিল আমার এক্সপেরিমেন্টের সাবজেক্ট। আমি সব নিয়ম মেনে কুকুরের রক্তে আমার ডিএনএ প্রবেশ করাতাম। সবটাই করতে হবে গোপনে। তাই
এরকম কুকুর কোথায় পাওয়া যায় তা জেনে আস্তানা করি। যাই হোক, যে জঙ্গলে আমি আস্তানা করি তার আশেপাশে একটা ছোট গ্রাম আছে, আর এই গ্রামে ভাগ্যবশত একজন ছেলেকে পেয়ে যাই, নাম শিবু। খুবই ব্রিলিয়েন্ট ছেলে। সেই আমার থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা করতো, এমনকি আমাকে কুকুরগুলো ধরতেও সাহায্য করতো। কুকুরকে খাওয়ানো, ওদের ঠিকঠাক পরিচর্যা সব ওই করতো। কুকুরগুলো কষ্ট পেত জানি, কিন্তু উন্নতি আর আবিষ্কারের জন্য কাউকে না কাউকে নিভে হতেই হয়। 2-3 দিনের মাথায় কুকুর মারা যেত। এইভাবে অনেক কুকুরই মারা গেছে, শরীরে ওই ধাক্কা নিতে পারেনি হয়তো। জিন মডিফিকেশন সহজ নয়, মাথা কাজ করছিল না, এতবার চেষ্টা বিফল হওয়ায় পাগল পাগল মনে হতো নিজেকে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম, কিন্তু পদ্ধতিটা পাল্টে ফেললাম। ওই কুকুরের শরীর থেকে রক্ত বার করে নিজের শরীরে প্রবেশ করলাম। সেদিন রাতে আমি প্রচুর রক্ত বমি করি। মনে হয় সারা ঘরময় একটা চার পেয়ে প্রাণী ঘুরে বেড়াচ্ছে। পাশের ঘর থেকে কুকুরের কান্নার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে আমার শরীরে পরিবর্তন শুরু হয়। আমি পাল্টাতে শুরু করলাম। একটা কুকুর জাতীয় হিউম্যানয়েডে ওয়্যারউলফের মতো চেহারা হতে লাগলো, বা বলা চলে ওয়্যার ডগ। উঠে দাঁড়ানোর ক্ষমতা হারালাম। নখ, হাত, পা বদলাতে থাকলো। অত্যন্ত খিদে পাচ্ছিল, জ্বলে যাচ্ছিল পেট। তারপর আরো কিছু মনে ছিল না। সেদিন প্রথম খুনটা হয় এলাকায়, আর খুনটা করি শিবুর। আমি পরের দিন ভোর রাতের দিকে উঠে দেখি আমার সারা গায়ে রক্ত। তারপর মাঝে মাঝে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটা শুরু হলো। আমি এক হিংস্র জন্তুতে পরিণত হই। আস্তে আস্তে আমার জ্ঞান হতে শুরু করলো। মানুষের রক্তে ক্ষুধা তৃষ্ণা মেটানো হয়ে যেন মজা পাচ্ছিলাম। অভিশাপ। এতদিন নিষ্ঠুর ভাবে অবলা প্রাণীদের হত্যা করেছি, সে ফল তো আমাকে ভোগ করতেই হবে। প্রতি রাতে অভিশপ্ত পরিবর্তন ফুটে উঠত আমার মধ্যে। সারমেয় আত্মা জেগে উঠত। না খেতে পেয়ে মরা ক্ষুধার্ত আত্মা এক। আমি বুঝলাম এর থেকে আমার আর রেহাই নেই। আমি খুব তাড়াতাড়ি এক সারমেয়তে পরিণত হয়ে যাব হয়তো, এবং সেই হলো দিন যেতে যেতে আমার মানব শরীরটাও যেন বিরক্ত হয়ে যাচ্ছে। গতকাল শুধু 3 ঘন্টার জন্য মানব রূপ পেয়েছিলাম, আজ সেই সময়টুকু মনে। আমার শরীরে সেই পরিবর্তন শুরু হয়ে গেছে। এরপর আর স্বাভাবিক হতে পারবো কিনা জানি না, তাই আজকেই সব লিখে রাখলাম। তবে তুমি যদি কখনো এই ডায়েরি পাও, তাহলে আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আমার নামে যা টাকা আছে তা দিয়ে নিরীহ পশুদের জন্য কিছু একটা করো, তাহলেই আমি শান্তি। আমার হাতে আর সময় নেই। এখনই সেই দানবে পরিণত হব আমি। তবে 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 সবশেষে একটাই কথা বলবো, নিজের খেয়াল রেখো। আর মনে রেখো, আমি যেখানেই থাকি না কেন তোমাকেই ভালোবাসবো। ইতি 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 ইতি